বার করা যায় না, সুতরাং one has to depend on some sort of approximation method। তার মধ্যে one of the most powerful method হচ্ছে তোমার পারটার্বেশন থিওরি। কেমন, সেই ক্ষেত্রে পারটার্বেশন থিওরিটা হচ্ছে একটা ভালো মেথড, এবং খুব স্বাভাবিকভাবে আমি পারটার্বেশন থিওরি দুটো জিনিস আছে, একটা হচ্ছে তোমার কি বলে তোমাদের টাইম ডিপেন্ডেন্ট পারটার্বেশন থিওরি, আর একটা হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট পারটার্বেশন থিওরি। কেমন, সেক্ষেত্রে এক মিনিট, জাস্ট মিনিট, টাইম ডিপেন্ডেন্ট এবং টাইম ইন্ডিপেন্ডেন্ট পারটার্বেশন থিওরি। এবং অবভিয়াসলি টাইম ইন্ডিপেন্ডেন্ট পারটার্বেশন থিওরি নিয়ে আমার কিছু বলার নেই, আমি তোমাদের বলেই দিয়েছি, কারণ আমাদের এখানে যেহেতু অ্যাটমিক ও মলিকুলার স্পেকট্রোস্কোপি পড়াবো, সেক্ষেত্রে আমার যেটা লাগবে শুধুমাত্র টাইম ডিপেন্ডেন্ট পারটার্বেশন থিওরি কিছু রেজাল্ট। কেমন, সেই রেজাল্টটা আমার যেখানে যা লাগবে আমি সেটা যখন যা প্রয়োজন হবে সেটা নিশ্চয়ই বলেও নেব, প্লাস যদি প্রয়োজন হয় ডিরাইভও করে নেব। তবুও ইন জেনারেল আমি পড়িয়ে দিয়েছি যে হাউ টু ট্যাকল উইথ দি টাইম ডিপেন্ডেন্ট পারটার্বেশন থিওরি। তখন সেই পারটার্বেশন থিওরি আমি যেটা পড়িয়েছি সেটা ব্রান্সডেন জোয়াচেন থেকে পড়িয়েছি, এবং এই ব্রান্সডেন জোয়াচেন অবভিয়াসলি আমি এই বইটাই ফলো করব, সুতরাং তার নোটেশন গুলো তোমাদের অ্যাডাপ্ট করবার জন্যই আমি জাস্ট এই প্রিলিমিনারি জিনিসগুলো বলেছি, কারণ এটা তোমরা সবাই পড়ে এসছো, কোনো সন্দেহ নেই। স্টিল আমি রিপিট করে দিলাম ওই জিনিসগুলো। নাও লেট মি কাম টু দ্য টু মাই সিলেবাস। এবারে কেমন, এবারে সিলেবাসে আমি ঢুকে যাই। এক মিনিট, বইটা খুলছে না কেন, এক দু মিনিট দেরি হবে, দাঁড়াও। বইটা খুলতে গেলে কত পাতা যেতে হবে, 100 মনে করো। খোলে না কেন ছাত্র? আচ্ছা, তোমাদের কত দেরি হয়ে গেল, 15 মিনিট হয়ে গেল দেরি। বেশ, তোমাদের শেয়ার করতে হবে ব্যাপারটা। শেয়ার করার জন্য আমাকে করতে হবে কোথায়, মিটিং এ যেতে হবে, গিয়ে শেয়ার করা। তোমরা কজন আছো? মাত্র 28 জন? কেন এরকম অবস্থা কেন, কি ব্যাপার? আমাকে তো আবার প্রেজেন্ট রাখতে হবে বলছে, যে আমি কি করে বলি বাবা, কিন্তু এতজন তো অ্যাবসেন্ট, হোয়াই? একটাই মাত্র জেনারেল ক্লাস, তাতে তুমি যদি এত অ্যাবসেন্ট হও তাহলে তো বিপদ আছে। আচ্ছা, তোমরা দেখি স্ক্রিনটা আমি শেয়ার করেছি অবভিয়াসলি। আমি স্ক্রিন শেয়ার করার পরে, আচ্ছা তোমরা কি দেখতে পাচ্ছ পিডিএফটা? আচ্ছা আচ্ছা, ওকে। তোমাদের আমি বলেছিলাম যে অ্যাটমিক এবং মলিকুলার স্পেকট্রোস্কোপি বেসিক্যালি কি বলতো, অ্যাটম এবং মলিকুলের সাথে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের ইন্টারঅ্যাকশন। কেমন, তাহলে আমি প্রথমে শুরু করছি বেসিক্যালি অ্যাটমের সাথে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের ইন্টারঅ্যাকশন। এখানে দেখো যে ইন্টারঅ্যাকশন অফ ওয়ান ইলেকট্রন অ্যাটমস উইথ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। কেমন, ওয়ান ইলেকট্রন অ্যাটম বলতে এখানে আমি একদম জেনারেল ফর্মে বলছি। কেমন, সেটা হাইড্রোজেন অ্যাটম হলে তোমার তো ওয়ান ইলেকট্রন তো অবশ্যই। কেমন, হিলিয়ামের যদি তুমি মনে করো একটা ইলেকট্রন যদি বার করে নাও, মানে সিঙ্গেল আয়নাইজড হিলিয়াম, অর্থাৎ ইলেকট্রন যদি বের করে নাও, তাহলে বাইরের লেভেলে তোমার কতগুলো ইলেকট্রন থাকবে? একটা ইলেকট্রন থাকবে, এবং সেক্ষেত্রেও এটা ওয়ান ইলেকট্রনিক সিস্টেম বলা হয়। সোডিয়াম ফর এক্সাম্পল, সোডিয়াম তো একটা, সোডিয়ামের কি হয় ইলেকট্রনিক কনফিগারেশন তোমরা জানো যে 2, 8, 1 এইরকম একটা ফর্মে থাকে, যার ফলে ওটাও কিন্তু ওয়ান ইলেকট্রন সিস্টেম। কেমন,
এই ওয়ান ইলেকট্রন সিস্টেম এদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় এদের প্রপার্টিগুলো প্রায় কাছাকাছি হয় এবং এইটাকে একদম একটা গ্রুপে আমরা ভাগ করি যে ওয়ান ইলেকট্রন সিস্টেম। তাদের যে প্রপার্টিজ ইত্যাদিগুলো আমরা পড়াশোনা করি, দিস ইজ ওয়ান ইলেকট্রনিক সিস্টেম। এবং সেই জন্য এখানে বইতেও তাই করা হয়েছে যে ইন্টারাকশন অফ ওয়ান ইলেকট্রন অ্যাটমস, মানে সেটা মেবি সোডিয়াম, মেবি সিঙ্গল আয়নাইজড হিলিয়াম, মেবি হাইড্রোজেন অ্যাটম, মেবি আদার অ্যাটম অলসো, যার বাইরের লেভেলে, বাইরের লেভেল মানে আপার মোস্ট লেভেল, তাই তো, আপার কি বলবো, টপ মোস্ট লেভেলে যার একটাই মাত্র ইলেকট্রন আছে, এরকম যদি অবস্থা হয় তাহলে তাকে আমরা বলবো ওয়ান ইলেকট্রন সিস্টেম। সেই ওয়ান ইলেকট্রন সিস্টেমের সাথে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের ইন্টারাকশন হলে কি ঘটবে, এইটাই হচ্ছে আমাদের বক্তব্য। এই বক্তব্যটার জন্য আমাদের যেটা বলা উচিত সেটা হচ্ছে এই যে জানো যে এই আসলে আমরা সবসময় ইন্টারেস্টেড ফিল্ডের সাথে ম্যাটারের ইন্টারাকশনের ফল কি হয় এটা জানার জন্য, এবং এটাই তো বেসিক্যালি ফিজিক্স। কেমন, এটার উপরে এটাই মানে হচ্ছে স্পেকট্রোস্কোপি। যদি অ্যাটম থাকে অ্যাটমিক স্পেকট্রোস্কোপি, মলিকিউল থাকলে সুতরাং এই অ্যাটমিক স্পেকট্রোস্কোপি এবং মলিকুলার স্পেকট্রোস্কোপি এটা হচ্ছে ভীষণ ভীষণ ফান্ডামেন্টাল। এইগুলোকে অ্যানালাইজ করেই আমরা সমস্ত ফিজিক্সের থিওরি ডেভেলপ করেছি। সুতরাং আমাদের সব সময়ের ইচ্ছে বা আমাদের সব সময় জানার প্রয়োজন কি বলতো, অ্যাটম বা মলিকিউল হতে পারে, অ্যাটম বা মলিকিউলের সাথে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের ইন্টারাকশন হলে কি ঘটবে, কেমন, এই ঘটনা কি ঘটবে, অর্থাৎ এটা স্পেকট্রোস্কোপি। বেসিক্যালি ওই জন্য আমরা বলি স্পেকট্রোস্কোপি ইজ দ্য মাদার অফ সায়েন্স। কেমন, স্পেকট্রোস্কোপি কিন্তু একদম মাদার অফ সায়েন্স, অর্থাৎ কিনা আমাদের সমস্ত ফিজিক্স বা সায়েন্স যাই হোক না কেন, অন্য ক্ষেত্রে অন্য স্পেকট্রোস্কোপি আসবে, অ্যাকচুয়ালি তার থেকে সমস্ত কিছু আমরা তৈরি করেছি। সুতরাং আমাদের দেখতে হবে যে অ্যাটম স্পেকট্রোস্কোপি যখনই বলবো তখনই আমাদের দেখতে হবে যে হাউ দ্য অ্যাটম interacts with the external electromagnetic field। কেমন, এইটা জানার জন্য আমাদের যে প্রথম চেষ্টা হয়েছিল যখন আর কি কোয়ান্টাম মেকানিক্স ডেভেলপ করেনি, তখন আমরা চেষ্টা করেছিলাম যে হাউ টু ইন্টারপ্রেট দি ইন্টারাকশন বিটুইন অ্যাটম অ্যান্ড এক্সটার্নাল ফিল্ড। সেক্ষেত্রে আমাদের একটা চেষ্টা ছিল কি বলতো, যে অ্যাটম এবং এক্সটার্নাল ফিল্ড এই দুটো যখন একে অপরের সাথে ইন্টারাক্ট করবে, অ্যাজ ইফ আমাদের তখন ক্লাসিক্যাল অসিলেটরের কনসেপ্ট ছিল, যার ফলে এটা কি হবে বলতো, এটা ফোর্সড অসিলেটর হিসেবে ভাবা যায়। অর্থাৎ মনে করো অ্যাটমের মধ্যে ইলেকট্রন আছে, তাহলে বাইরে থেকে যখন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আসবে, অ্যাটমের মধ্যে যে ইলেকট্রনটা ছিল সেই ইলেকট্রনটাকে তার মানে ঠেলে দেওয়ার চেষ্টা করবে বা ঢুকিয়ে বের করে আনার চেষ্টা করবে। করার ফলে কি হবে, রেস্টোরিং ফোর্স তৈরি হবে, তারপরে ইলেকট্রনটা মুভ করতে শুরু করবে, অর্থাৎ ইলেকট্রনটা হারমোনিক্যালি মুভ করবে। কেমন, এবং এই যে বাইরের যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, এটাকে আমি তখন বলবো ফোর্স টার্ম, তাই তো, ফোর্সিং টার্ম। অর্থাৎ ওই ফোর্সিং টার্ম কি করছে, ওই ইলেকট্রনটাকে অসিলেট করাচ্ছে। এবং সেই অসিলেশনটা কখন ম্যাক্সিমাম হবে বলতো, যখন নাকি রেজোন্যান্স কন্ডিশনে আসবে। অর্থাৎ এক্সটার্নাল ফিল্ডের সাথে অ্যাটমের যে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, অ্যাটম বলতে ইলেকট্রন মিন করছি, অ্যাটমের নিউক্লিয়াসটা রেস্টে আছে ধরে নিয়ে, তার যে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, এই দুটো যখন ম্যাচ করবে তখন ম্যাক্সিমাম এনার্জি ট্রান্সফার হবে। এটার জন্য বড় ফিজিক্স করতে হয় না, এটার জন্য তোমাদের ক্লাসিক্যাল ফিজিক্সই যথেষ্ট। অর্থাৎ অ্যাটম এবং ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড দুটোকেই আমরা ক্লাসিক্যাল অবজেক্ট ধরলাম, ধরে আমরা চেষ্টা করলাম যে এনার্জির অ্যাবজর্পশন বা এমিশন হতে পারে। এমিশনের ক্ষেত্রে তো হয়, কিন্তু এমিশনের ক্ষেত্রে আমরা জানি যে সিস্টেমটা যে অসিলেশন, যে ফ্রিকোয়েন্সি দিয়ে অসিলেট করে সেই ফ্রিকোয়েন্সি রেডিয়েট করে। তোমরা আমি তোমাদের তো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন পড়াইনি আলটিমেটলি, যাকে এখন এবছরের হয়তো পড়িয়ে দিয়েছি। যে ফ্রিকোয়েন্সি সে অ্যাবসর্ব করবে ঠিক আইডেন্টিক্যাল ফ্রিকোয়েন্সি সে এমিট করবে। কেমন, অর্থাৎ এই যে অ্যাবসর্পশন এমিশন, এই জিনিসটা কিন্তু মোটামুটি ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে তখন ব্যাখ্যা করা গিয়েছিল, কিন্তু পরবর্তীকালে স্পন্টেনিয়াস এমিশন কনসেপ্ট এসে গেছে। স্পন্টেনিয়াস এমিশন কনসেপ্ট কিন্তু কখনোই ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে, অর্থাৎ ক্লাসিক্যাল অসিলেটর মডেল দিয়ে এক্সপ্লেন করা যায় না। তারপরেই আমাদের ডেভেলপ করতে হলো অন্যান্য কোয়ান্টাম মেকানিক্যাল মডেল ইত্যাদি ইত্যাদি। এবং সেক্ষেত্রে আমরা এখন যে পড়াশোনাটা করে থাকি, অ্যাটলিস্ট এই কোর্সের আন্ডারে যেটা পড়াশোনা করব,
সেটা হচ্ছে অ্যাটমকে আমরা ধরে নেব একটা কোয়ান্টাম মেকানিক্যাল অবজেক্ট, অর্থাৎ অ্যাটমের বিভিন্ন ডিসক্রিট এনার্জি লেভেলস আছে এবং তার সাথে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ইন্টারঅ্যাক্ট করবে। সুতরাং অ্যাটম উইল বি ট্রিটেড অ্যাজ এ কোয়ান্টাম মেকানিক্যাল অবজেক্ট অফ হ্যাভিং সেভারাল কোয়ান্টাম স্টেটস, কেমন? অর্থাৎ ইলেকট্রনগুলো যে স্টেটস গুলো থাকবে ইলেকট্রনিক স্টেটস, অফকোর্স কোয়ান্টাম স্টেটস বলতে ইলেকট্রনের কোয়ান্টাম স্টেটস, কেমন? এবং তার সাথে যখন ইন্টারাকশন করবে তাহলে কি ঘটবে, এটি হচ্ছে আমাদের বেসিক কথাবার্তা। সেটা মলিকুলার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আরো একটা প্রসেসে হতে পারে যেখানে তোমার ফিল্ডটাকে কোয়ান্টাইজ করা হয় আর অ্যাটমের লেভেলস গুলো সেগুলো তোমার কোয়ান্টাম লেভেল, কেমন? সেক্ষেত্রে আমরা বলি ফুল কোয়ান্টাম মেকানিক্যাল মডেল। ফুললি কোয়ান্টাম মেকানিক্যাল মডেল পড়াবার স্কোপ আমার এই ক্লাসে নেই। সুতরাং আমি যেটা করব, অ্যাটমকে তোমার ক্লাসিক্যাল কোয়ান্টাম মেকানিক্যাল অবজেক্ট ধরবো। অন দি আদার হ্যান্ড ফিল্ড উইল বি ট্রিটেড অ্যাজ ক্লাসিক্যাল ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। এই যে ব্যাপারটা দাঁড়ালো, এই জিনিসটাকে আমরা বলি সেমি ক্লাসিক্যাল অ্যাপ্রোচ টু দা অ্যাটম ফিল্ড ইন্টারঅ্যাকশন, কেমন? আমরা তার মানে আর কোনো প্রশ্ন চলবে না, সেমি ক্লাসিক্যাল অ্যাপ্রোচই আমি পড়াবো, কেমন? প্রয়োজন ক্ষেত্রে হয়তো আমি একটু সরে যেতে হতে পারে, কিন্তু যখন সরবো আমি তোমাদের বলে দেবো যে আমি কোথায় আমি ডেভিয়েট করলাম, কেমন? বেশ, তাহলে আমি আগে দুটো পার্ট আছে অ্যাটম ফিল্ড ইন্টারঅ্যাকশন পড়ার জন্য। একটা পার্ট হচ্ছে অ্যাটমের পার্ট, আর হচ্ছে ফিল্ডের পার্ট, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের পার্ট। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আমি যেহেতু বললাম ক্লাসিক্যাল ফিল্ড, সার্টেনলি তুমি সঙ্গে সঙ্গে ভাববে যে ক্লাসিক্যাল ফিল্ড মানেই হচ্ছে ম্যাক্সওয়েলস ইকুয়েশনের সলিউশন, কেমন? অর্থাৎ ম্যাক্সওয়েলস ইকুয়েশনের সলিউশন তোমরা চারটে ম্যাক্সওয়েলস ইকুয়েশন অলরেডি জানো। সেটা হচ্ছে কি ডাইভারজেন্স অফ, অবশ্যই আমি যেটা করব সেটা হচ্ছে সোর্স ফ্রি রিজিয়ন, এবং অ্যাট দ্য সেম টাইম আই উইল বি টকিং অ্যাবাউট দ্য ফ্রি স্পেস, কেমন? আমি কোনো ডাইইলেকট্রিক মিডিয়ামের কথা ভাবছি না। অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, ফর এক্সাম্পল সূর্য থেকে যে আলো আসছে আমাদের এখানে যখন পৌঁছচ্ছে তখন এটা সোর্স এবং সেটা ভ্যাকিউম বেসিক্যালি, অর্থাৎ কিনা এখানে তোমার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হবে এপসিলন জিরো ইত্যাদি। সোজা কথা ফ্রি স্পেস এবং অ্যাজ ওয়েল অ্যাজ সোর্স ফ্রি রিজিয়নে ম্যাক্সওয়েলস ইকুয়েশন, তাই তো? যার ফলে তোমরা কি করে লেখো ম্যাক্সওয়েলস ইকুয়েশন গুলো, না ডাইভারজেন্স অফ ই ইকুয়াল টু, অবভিয়াসলি রোটা জিরো হয়ে যাবে, ডাইভারজেন্স অফ ই ইকুয়াল টু জিরো, ডাইভারজেন্স অফ বি ইকুয়াল টু জিরো, কার্ল অফ এইচ, এইচ মানে এইচ হচ্ছে বি ইকুয়াল টু বি ট্রান্সফার করে নেবো, অবভিয়াসলি কার্ল অফ এইচ ইকুয়াল টু জে প্লাস ডেল্টা ডি ডেল্টা টি, ডি এর জায়গায় এপসিলন জিরো ই বসিয়ে দেবে ডেফিনেটলি। আরেকটা কি হচ্ছিল বলতো, আরেকটা ছিল ফ্যারাডেজ ল, কার্ল অফ ই ইকুয়াল টু মাইনাস ডেল বি ডেল টি। এই চারটে ম্যাক্সওয়েলস ইকুয়েশন ছিল। সেই ম্যাক্সওয়েলস ইকুয়েশন গুলোকে তো আমরা ডিকাপল করার সময় যেটা করেছিলাম, উই ইন্ট্রোডিউস সাম সর্ট অফ ভেক্টর এন্ড স্কেলার পোটেনশিয়াল, এবং অবভিয়াসলি ফাইনালি আমরা উই গট দি ইলেকট্রিক ফিল্ড ইন টার্মস অফ দিস ইকুয়াল টু মাইনাস গ্রেড ফাই মাইনাস ডেল এ ডেল টি। অর্থাৎ যদি আমি পোটেনশিয়াল জানতে পারি ফাই আর এ, তাহলে আই ক্যান ক্যালকুলেট ইলেকট্রিক ফিল্ড। Similarly, B field can be calculated, that is a magnetic field is equal to B equal to curl of A. সুতরাং এই জিনিসটা আমাদের জানা আছে। তারপরে তোমাদের আরো একটা জিনিস আমাদের বলা হয়েছিল যে ম্যাক্সওয়েলস ইকুয়েশন গুলো যখন একদম ডিকাপল করতে হয়, ডিকাপল করতে গিয়ে আমাদের একটা গেজ ট্রান্সফরমেশনের প্রয়োজন হয়। সুতরাং A equal to A যদি goes to A plus gradient of some scalar function chi যদি হয়, তাহলে phi should goes to this, অর্থাৎ this type of transformation, অর্থাৎ A equal to A plus gradient of phi is chi, এবং phi goes to phi minus del chi del t, it keeps the electric field and magnetic field invariant, কেমন? অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডকে ইনভেরিয়েন্ট রাখবে যদি এই ট্রান্সফরমেশনটা নেওয়া হয়, এবং এই ট্রান্সফরমেশনকে বলা হয় গেজ ট্রান্সফরমেশন। তোমরা দু রকম গেজের কথা শুনেছো, একটা হচ্ছে লোরেঞ্জ গেজ, একটা হচ্ছে কুলম্ব গেজ। এবং তখন তোমাদের আমি যখন পড়িয়েছিলাম তখন তোমাদের মনে আছে যে আমি তখন বলেছিলাম যে কুলম্ব গেজ বেসিক্যালি ইজ অলসো কল্ড রেডিয়েশন গেজ, কারণ আমাদের কোয়ান্টাম ফিল্ড থিওরি পড়ার সময় এই কুলম্ব গেজটাই ইউজফুল। এবং সেই কুলম্ব গেজের কন্ডিশন কি ছিল, ডাইভারজেন্স অফ এ ইকুয়াল টু জিরো। এ হচ্ছে তোমার কি, এ হচ্ছে তোমার কি বলে ভেক্টর পোটেনশিয়াল, তাই তো? এ ইজ কল্ড ভেক্টর পোটেনশিয়াল এবং ডাইভারজেন্স অফ এ ইকুয়াল টু জিরো। সুতরাং এইটা করার পরে ওয়ান ক্যান ইজিলি ডেরাইভ ডেল স্কয়ার এ
মাইনাস 1/c² ডেল স্কয়ার এ ডেল টি স্কয়ার, অর্থাৎ এর উপরে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন বানানো যায়। কেমন? আমি আমি একটু আগে আমি একটা ক্যালকুলেশন করে এনেছি, সেটাকে আমি তোমাদের শেয়ার করছি, কিন্তু আনফরচুনেটলি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমার কাছে ছিল না বলে আর পাঠাইনি। তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপটা অ্যাভেলেবেল করে দিলে আমি প্রত্যেকদিন সকালবেলা যা পড়াবো সেটা আমি তোমাদের পাঠিয়ে দেবো, তার আগে হোক বা সকালবেলা হোক। কেমন? তোমরা কিন্তু আমাকে এই গ্রুপে শেয়ার করে দিও। কেমন? আচ্ছা, যাই হোক আমি পিডিএফটা দেখাই তাহলে। এখান থেকে শুরু করেছি। দেখো ই ইকুয়াল টু মাইনাস গ্রেডিয়েন্ট অফ ফাই আর মাইনাস, আচ্ছা তোমরা কি দেখতে পাচ্ছ আমার হাতের লেখা একটা স্ক্রিপ্ট দেখতে পাচ্ছ কি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা বেশ। আচ্ছা দেখো ই ইকুয়াল টু মাইনাস গ্রেডিয়েন্ট অফ ফাই ডেল এ ডেল টি, বি ইকুয়াল টু কার্ল অফ এ। কেমন? এবারে মনে করো আমি কার্ল, যদি এখানে কার্ল নিলাম বোথ সাইডে, কার্ল অফ বি, তাহলে কার্ল অফ বি নিলে কি হবে? মাইনাস ডেল স্কয়ার এ প্লাস গ্রেডিয়েন্ট অফ ডাইভারজেন্স অফ এ। obviously divergence of a equal to 0 for your Coulomb gauge condition। তার মানে আলটিমেটলি কি দাঁড়াবে বলতো? মাইনাস ডেল স্কয়ার এ, তাই তো? এটা তাহলে কি হবে? কার্ল অফ বি এর বদলে লেখা হলো কার্ল অফ মিউ এইচ। তাহলে মিউ obviously মিউ নয়, মিউ 0 হবে এটা। কেমন? এটা ফ্রি স্পেস যেহেতু, এটা মিউ 0 করে নেবে তোমরা। কার্ল অফ মিউ এইচ, তাহলে মিউ 0 কার্ল অফ এইচ হয়ে গেল। কেমন? এবং যার ফলে এইটা কি, দেখো ডাইভারজেন্স অফ এ ইকুয়াল টু 0 আমরা ইউজ করে নিয়েছি। সুতরাং এরপরে কি হবে বলতো? এইচ এর জায়গায় তুমি কি বসাবে যেন? কি লিখেছি এখানে? ও আমি এটা ফুল কষে দিইনি। আচ্ছা আচ্ছা, এইটা কষেছি আবার। আর ডেল স্কয়ার এ ইকুয়াল টু মাইনাস মিউ, তাই তো? মিউ কার্ল অফ এইচ, এইচ এর জায়গায় বোধহয় কি লিখেছি বলতো? এইচ কার্ল অফ এইচ বোধহয় কি যেন, ওটা অ্যাম্পিয়ার্স থিওরেম, তাই তো? কার্ল অফ এইচ ইকুয়াল টু মিউ 0 প্লাস ডেল্টা ডি ডেল্টা টি, তাই তো? কার্ল অফ এইচ ইকুয়াল টু ডেল্টা টি, ডি এর জায়গায় তুমি এপসিলন 0 ই বসাবে, তাহলে এপসিলন 0 ডেলি ডেল টি, তাই তো? ওইখানে লিখেছি এই যে মাইনাস মিউ, এখানে এই ডেল স্কয়ার এ ইকুয়াল টু দিস হলো, তাহলে মাইনাসটা এখানে ট্রান্সফার করে নিলে ডেল স্কয়ার এ ইকুয়াল টু মাইনাস মিউ কার্ল অফ এইচ। কার্ল অফ এইচ এর জায়গায় কি লিখবে? মিউ 0 জে প্লাস ডেল্টা টি। জে তো নেই, কারণটা হচ্ছে তোমার সোর্স ফ্রি রিজিয়ন। তাহলে যেটা যদি জে 0 হয়, তাহলে ডেল্টা টি, ডি এর জায়গায় এপসিলন 0 ইন্টু ই করবে, তাহলে মাইনাস মিউ এপসিলন হয়ে গেল, তাহলে ডেলি ডেল টি, তাই তো? আচ্ছা ডেলি ডেল টি যখনই করে ফেললে, আচ্ছা ডেলি ডেল টি করার ফলে কি হবে? এই ইলেকট্রিক ফিল্ড বেসিক্যালি এটাই। কেমন? এটার জায়গায় যখনই বসাবে, তাহলে এটা তারপরে কি হবে? 1/c² ডেল স্কয়ার এ ডেল টি স্কয়ার, কারণ গ্রেডিয়েন্ট অফ ফাইটা 0 হয়ে যায়। গ্রেডিয়েন্ট অফ ফাই 0 হয়ে গেলে তাহলে কি হবে বলতো? ডেল স্কয়ার এ প্লাস 1/c², কি রে বাবা ভুলভাল লিখেছি নাকি? এটা তো ওয়েভ ইকুয়েশন হবে, ম্যাথমেটিক না না ঠিকই আছে। দাঁড়াও এক মিনিট আমি এটা মাইনাস হবে, রাইট? আমি কি হলো, সাইন চেঞ্জ করতে ভুলে গেছি। আচ্ছা ও এটা সাইনটা ভুল হয়েছে, দেখো ডেল স্কয়ার এ ইকুয়াল টু 1/c² ডেল স্কয়ার ডেল টি স্কয়ার, এদিকে আসলে মাইনাস হবে, তাই তো? ওয়েভ ইকুয়েশন। আচ্ছা ডেল স্কয়ার, এটা তার মানে কি? আমি গ্রেডিয়েন্ট অফ ফাইটা 0 ধরে নিলাম। গ্রেডিয়েন্ট অফ ফাইটা 0 করবে কি করে? গ্রেডিয়েন্ট অফ ফাইটা 0 হয়ে যায়, সেটা খুব সহজে দেখানো যায় জানো। আমি তোমাদের সুবিধার জন্য আমি এখানে করে দেখিয়ে দিয়েছি কি করে করবে না। এটা বোধহয় এখানে করেছি নাকি? হ্যাঁ আচ্ছা এখানে করেছি, দেখো এখানে দেখো ডাইভারজেন্স অফ ই লিখেছি, তাই তো? ডাইভারজেন্স অফ ই ইকুয়াল টু মাইনাস ডেল স্কয়ার ফাই মাইনাস ডেল ডেল টি, ডাইভারজেন্স অফ এ ইকুয়াল টু 0। আন্ডার কুলম্ব গেজ এটা 0 হয়ে গেল, তাহলে ডেল স্কয়ার ফাই ইকুয়াল টু 0। এটাকে লাপ্লাস ইকুয়েশন বলো তোমরা। তার মানে লাপ্লাস ইকুয়েশন, অবভিয়াসলি লাপ্লাস ইকুয়েশন তো হবেই, কারণটা হচ্ছে তোমার চার্জ ফ্রি রিজিয়ন, সোর্স ফ্রি রিজিয়ন, তাই তো? সেখানে সোর্স নেই, কিচ্ছু নেই, সেখানে ডেল স্কয়ার ফাই ইকুয়াল টু 0 হবে, খুব স্বাভাবিক। ডেল স্কয়ার ফাই ইকুয়াল টু 0, এটা আমি পেলাম করতে কিনা এখান থেকেও পেতে পারি আমি, ডেল স্কয়ার ফাই ইকুয়াল টু 0। এইবারে তোমাকে কি করতে হবে বলতো? গ্রিনের ফার্স্ট আইডেন্টিটিটা ইউজ করতে হবে। গ্রিনের ফার্স্ট আইডেন্টিটি যদি ইউজ করো, ফাই ডেল স্কয়ার ফাই মাইনাস গ্রেডিয়েন্ট অফ ফাই ডেল স্কয়ার ডিভি ইজ ইকুয়াল টু ফাই ডেল সাই ডেল এন ডিএস, নরমাল ডেরিভেটিভ ইত্যাদি ইত্যাদি। আচ্ছা এইবারে দেখো যে রাইট হ্যান্ড সাইডটা দেখো, এটা সারফেস ইন্টিগ্রাল। কেমন? সারফেস ইন্টিগ্রাল যেহেতু, এখানে খেয়াল করো এখানে যেটা আছে যে ফাই ইকুয়াল টু 0 অ্যাট, আচ্ছা এটাকে দেখো যে ফাই ইকুয়াল টু 0 অ্যাট ইনফিনিটি,
কারণ তোমার পোটেনশিয়াল যদি তোমার একটা ফিজিক্যাল পোটেনশিয়াল হয়, কেমন পোটেনশিয়াল তাহলে ব্লো আপ করবে না ইনফিনিটিতে গিয়ে, তার মানে পোটেনশিয়াল উইল গো টু জিরো অ্যাট ইনফিনিটি। কেমন অবশ্য তুমি এমনি এটাকে তুমি ডাইভার্জেন্স মানে সারফেস ইন্টিগ্রালের টার্মসে যখন লেখা হয়েছে এটা ফাই ডেল সাই ডেল এন ডিএস ইকুয়াল টু জিরো, তো এটা বেসিক্যালি তুমি যদি একটু কম্পেয়ার করে দেখো যে ফাইটা 1/r, এটা ডেল সাই ডেল আর মানে 1/r স্কয়ার, এবং সারফেসটা যদি ইনফিনিটিতে ট্রান্সফার করে দাও তাহলে ইট উইল গো টু জিরো। সেদিক থেকেও ভাবতে পারো, কিন্তু স্টিল ওদিকে না গিয়েও আমি ভাবতে পারি যে potential will go to zero because the potential is a real physical quantity. It should go to zero at infinity. সুতরাং phi equal to zero at infinity, এই কন্ডিশনটা অর্থ হলো this go to zero। এটা যদি জিরো হতে হয়, আচ্ছা এইটা এখানে আমি অলরেডি জেনেছি ডেল স্কয়ার phi equal to zero from your Laplace equation। ডেল স্কয়ার phi equal to zero যেহেতু আছে, তাহলে গ্র্যাড phi স্কয়ার dv equal to zero। গ্র্যাড ফাই তার মানে এটা কি, এটাকে জিরো হতে গেলে অবভিয়াসলি গ্র্যাড ফাইটাকে কি হতে হবে, গ্র্যাড ফাইটাকে হতে হবে জিরো হতে হবে, তাই তো? কারণ ইন্টিগ্র্যান্ডকে ভ্যানিশ করতে হবে। ইন্টিগ্র্যান্ড যদি ভ্যানিশ করে গ্র্যাড ফাই জিরো যদি হয় তাহলে ফাইটাকে কনস্ট্যান্ট হতে হবে। ফাইটা কনস্ট্যান্ট মানে কি, ফাই ইজ কনস্ট্যান্ট এভরিওয়্যার, কিন্তু তুমি আবার বলে দিচ্ছ ফাই ইকুয়াল টু জিরো অ্যাট ইনফিনিটি, তাহলে এটা তো সোনার পাথর বাটি অ্যাকচুয়ালি, তা তো হতে পারে না। তাহলে ফাইকে সব জায়গায় জিরো হতে হবে, ইনফিনিটি জিরো হতে গেলে, তাই তো? তাহলে ফাই ইকুয়াল টু জিরো হতে গেলে ফাই শুড বি জিরো এভরিওয়্যার। এটা কোত্থেকে পেলে বলো তো, আন্ডার কুলম্ব গেজ কন্ডিশন। তার মানে আন্ডার কুলম্ব গেজ কন্ডিশন ফাই ইজ তো এভরিওয়্যার। কেমন? তাহলে এই ডেল স্কয়ার এ প্লাস 1/c স্কয়ার ডেল স্কয়ার, এইটা মাইনাস হবে, বুঝেছো? আমার খারাপ লাগে, by c square del square a del t square equal to 0. So this is a wave equation involving the vector potential. তাহলে ভেক্টর পটেনশিয়ালটাকে বার করতে পারা যাবে এখান থেকে যখনই ভেক্টর পটেনশিয়াল বার করতে পারবে, ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড দুটোই পেয়ে যাবে। কারণ ভেক্টর পটেনশিয়াল জানা হয়ে গেলে বিটা বার করা যাবে, বি ইকুয়াল টু কার্ল অফ এ। ইলেকট্রিক ফিল্ড বার করা যাবে কি করে, মাইনাস ডেল এল টি, কারণ এটা তো জিরো, ফাই ইকুয়াল টু জিরো মানে কি এইটা জিরো হয়ে গেছে, তাহলে E ইকুয়াল টু মাইনাস ডেল ডেল টি, বি ইকুয়াল টু কার্ল অফ এ। তার মানে শুধুমাত্র ভেক্টর পটেনশিয়াল বার করলেই তোমার সমস্ত কাজ শেষ। কেমন? সুতরাং আমাকে ভেক্টর পটেনশিয়াল বার করতে হবে কি করে, না ওয়েভ ইকুয়েশনটাকে সলভ করে, ওই ওয়েভ ইকুয়েশনটাকে সলভ করতে হবে। আচ্ছা তোমরা যারা জেনারেল ফিল্ড থিওরি পড়েছো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড কোয়ান্টাইজেশনে, তারা কিন্তু এখান থেকে করেছো। আর যারা কোয়ান্টাম ইলেকট্রনিক স্পেশাল পড়েছো তারা কিন্তু এই ভেক্টর পটেনশিয়ালের থ্রুতে যাওনি, তারা গিয়েছিলে কি বলতো, তারা স্লেটার ডিকম্পোজিশন করেছিলে। কেমন? যারা জেনারেল ফিল্ড থিওরি করেছে তাদের আমার ধারণা তারা ভেক্টর পটেনশিয়াল থেকে পড়েছো, তাই তো? এনিওয়ে আমি ফিল্ড থিওরি পড়াচ্ছি না, কিন্তু তোমাদের আমি চিনিয়ে দিচ্ছি যে কোত্থেকে তোমরা ফিল্ড থিওরিটাকে ডেভেলপ করেছিলে। বেশ, তাহলে দেখো যে আমি এর সলিউশনটা সঙ্গে সঙ্গে পেতে পারি, এবং সলিউশনটা পাওয়ার জন্য আমাকে যেটা করতে হবে, আমি ধরে নিলাম মনোক্রোম্যাটিক ফ্রিকোয়েন্সি। কারণ ফ্রিকোয়েন্সি যদি ডিসপারশন নাও তাহলে ইউ উইল বি ইন ট্রাবল, প্রচুর ঝঞ্ঝাট হবে। তার মানে আমি একটা ফ্রিকোয়েন্সির জন্য আমি ক্যালকুলেট করে নেব, করে তারপরে আমি সমস্ত ফ্রিকোয়েন্সির কথা কনসিডার করব। তাহলে ভেক্টর পটেনশিয়াল ফর এ মনোক্রোম্যাটিক ফ্রিকোয়েন্সি, কেমন? এটা যদি করি সঙ্গে সঙ্গে এর সলিউশনটা আমি লিখতে পারবো, এবং এই জন্য এ ওমেগা লেখা হয়েছে, জানো? ওমেগাটা মানে কি বলতো, এই ওমেগাটা হচ্ছে বেসিক্যালি একটা প্যারামিটার। কারণ ওমেগার উপরে ওমেগা যদি আবার ভ্যারি করিয়ে দাও তাহলে এটা চেঞ্জ করে যাবে। এটা কেন জানো তো? কারণটা হচ্ছে যে ভেক্টর পটেনশিয়ালের সাথে তোমার রিলেট করা যায় কি বলতো, ফিল্ড রিলেট করা যায়। ফিল্ডের সাথে কি রিলেট করা যায়, ইন্টেন্সিটিকে রিলেট করা যায়। ইন্টেন্সিটির সাথে কি রিলেট করা যায় না, ফ্রিকোয়েন্সি অফ দি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। মানে সোজা কথায় কোয়ান্টাইজেশন যদি করো তাহলে বলবে ফোটনের ফ্রিকোয়েন্সির সাথে রিলেটেড, তাই তো? তার মানে আলটিমেটলি ফ্রিকোয়েন্সির সাথে রিলেটেড ইন্টেন্সিটিটা, তার মানে আলটিমেটলি এ রিলেটেড উইথ ওমেগা। কেমন? এবং আমি পরে পার্টিকুলার ওমেগা ক্যালকুলেট করব, পরে আমি সমস্ত ওমেগার কনসিডারেশন নেব। কেমন? সেটা তুমি ডেভেলপমেন্টটা দেখো, তারপরে তোমরা প্রশ্ন করো। আচ্ছা, এ ওমেগা এসে 8টি, তার মানে এর সলিউশনটা অবভিয়াসলি এ ই টু দি পাওয়ার আই কে ডট আর মাইনাস ওমেগা টি প্লাস ডেল্টা ওমেগা। কে মানে কি বলতো, কেসি ইকুয়াল টু ওমেগা, কারণ এখানে ফ্রি স্পেস নিয়েছি, কেসি ইকুয়াল টু ওমেগা, এবং সি ইকুয়াল টু কত, 1/√μ0 এপসিলন 0। কেমন?
এবং কেটা কে এর বদলে যদি কেসি ইকুয়াল টু ওমেগা, অর্থাৎ ওমেগা ইকুয়াল টু কি, কেসি ইকুয়াল টু ওমেগা মানে কি, ওমেগা কেসি ইকুয়াল টু ওমেগা নিয়ে ইকুয়াল চেক ইট তোমরা, আমাদের কোনো অসুবিধা নেই। তাহলে এখানে একটা এক্সট্রা ফেজ রাখা হয়, যা কিছু নয়, তুমি ফেজটাকে জিরো করতে পারো যদি ফেজটাকে যদি তোমার অসুবিধা হয়, তাই তো। সুতরাং ফেজটা যদি নাও রাখো তাহলে আলটিমেটলি সলিউশনটা তোমরা কি লেখো, ই টু দি পাওয়ার আই কে আর মাইনাস ওমেগা টি এই ফর্মে, এবং তার কমপ্লেক্স কনজুগেট। তাহলে দিস ইজ দ্য সলিউশন, এ ইকুয়াল টু দিস। আচ্ছা, নর্মালি এইটা কনস্ট্যান্ট তোমরা লিখো, কিন্তু এখন আমি একটা ফাংশন অফ ফ্রিকোয়েন্সি লিখলাম, কেন বলো তো? ওই যে বললাম না, এই যে অ্যাম্পলিটিউড, বেসিক্যালি তো অ্যাম্পলিটিউড অফ 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 ভেক্টর পোটেনশিয়াল, সেটা কার সাথে রিলেটেড না ইন্টেন্সিটির সাথে রিলেটেড। ইন্টেন্সিটি কার সাথে রিলেটেড? ফ্রিকোয়েন্সির সাথে রিলেটেড। তাহলে ফর এ পার্টিকুলার ফ্রিকোয়েন্সি দিস ইজ এ কনস্ট্যান্ট। কেমন? তাহলে আমি এইভাবে লিখলাম এ জিরো ওমেগা দিস। তাহলে এটাকে যদি তুমি ভাঙিয়ে নাও তাহলে এটাকে কস ফাংশন হিসেবে লিখতে পারো, ই টু দি পাওয়ার আই থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা, সেটা টক 2 cos থিটা। তবে 2 a 0 ওমেগা কোসাইন কে আর মাইনাস ওমেগা টি প্লাস ডেল্টা ওমেগা। কেমন? আচ্ছা, এইবারে তোমরা জানো ডাইভারজেন্স অফ এ ইকুয়াল টু 0 ফ্রম দ্য কুলম্ব গেজ কন্ডিশন। কেমন? এবং সেই জন্য তোমাদের বলা হয়েছিল এটাই রেডিয়েশন গেজ বলে, কারণ ফিল্ড থিওরি যখন আমরা করি, রেডিয়েশন ফিল্ডকে যখন কোয়ান্টাইজ করি তখন আন্ডার কুলম্ব গেজ কন্ডিশন করি। ডাইভারজেন্স অফ এ ইকুয়াল টু 0 করার অর্থ কি? ভেক্টর পোটেনশিয়ালটা কেমন বলো তো? ভেক্টর পোটেনশিয়াল হবে তোমার কে ডট এ জিরো ওমেগা জিরো। তার মানে ভেক্টর পোটেনশিয়াল ইজ পারপেন্ডিকুলার, ডাইভারজেন্স অফ এর জায়গায় বসিয়ে দিলে তুমি ডাইভারজেন্স যখনই নেবে ডেরিভেটিভ নিতে হবে, তো এটা কে ডট আর আছে কত, এটা স্কেলার হয়ে গেছে যদিও, মানে কে ডট আর ফর্মে লিখতে হয়, আমি এখানে কেটা ডট মিস করে গেছি। তাহলে ডাইভারজেন্স অফ এ জিরো মানে কি, কে ডট এ জিরো ওমেগা ইকুয়াল টু জিরো। কেমন? সুতরাং বেসিক্যালি তোমার এই যে ভেক্টর এ কে ভেক্টর, এই ভেক্টরটাকে আমরা বলি প্রপাগেশন ভেক্টর, এবং তার ডিরেকশন কি, ডিরেকশন অফ প্রপাগেশন। কেমন? এবং এ জিরো এই ভেক্টরটা কি, বেসিক্যালি দ্যাট ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু দা প্রপাগেশন ভেক্টর। তার মানে আমি যদি জেড ডিরেকশনে যদি কোনো প্রপাগেশন হয়, তাহলে কি এ ভেক্টরটা মানে ভেক্টর পোটেনশিয়ালের যে অ্যামপ্লিটিউড ভেক্টর, সেই ভেক্টরটা কোন ডিরেকশনে থাকবে? না ডিরেকশনে নয়, রাদার জেড ডিরেকশনের পারপেন্ডিকুলার প্লেনে থাকবে। অর্থাৎ এ জিরো উইল লাই অন দি প্লেন which is perpendicular to the direction of propagation. কেমন? যার সুতরাং আমরা যদি ঠিক আছে, এটা পরে আমি আরো কথা বলবো। সুতরাং নাও যেহেতু ভেক্টর পোটেনশিয়াল বেরিয়ে গেছে, বুঝেছো, ভেক্টর পোটেনশিয়াল বেরিয়ে গেছে, তাহলে ইউ ক্যান ক্যালকুলেট ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড কি করে বের করবো? ইলেকট্রিক ফিল্ড তো একটু আগেই বললাম তোমাদের, মাইনাস ডেল ডেল টি, তাই না, ইকুয়াল টু মাইনাস ডেল ডেল টি। তাই সুতরাং মাইনাস ডেল ডেল টি যখনই করবো ইকুয়াল টু মাইনাস ডেল ডেল টি, এই যে এখানে ডেরিভেটিভ নিলাম, কোসাইন ফাংশনকে ডেরিভেটিভ নিয়েছো, তাহলে কত বাইস ওমেগা এ জিরো ইত্যাদি ইত্যাদি, জাস্ট সাইন কে আর মাইনাস ওমেগা টি। কেমন? ডেরিভেটিভ ভুল হয়েছে নাকি? কোসাইনকে ডেরিভেটিভ নিলে কি হয়? সাইন হয়, ঠিক আছে, কিন্তু এটা নেগেটিভ সাইন, একটা ডেরিভেটিভ একটা নেগেটিভ, আচ্ছা ভুল করেছি ডেরিভেটিভটা, না বইটা দেখে নি। না তো ভুল করি তো, ওহো ইয়েস, ভুল করিনি, আলটিমেটলি কারেক্ট হয়ে গেছে, দুটো ভুল মিলে। কি করে? না ই ইকুয়াল টু মাইনাস ডেল ডেল টি ছিল, তাই তো। তাহলে ই ইকুয়াল টু মাইনাস টু, তাহলে দেখো ই ইকুয়াল টু মাইনাস ডেল ডেল টি ছিল, তাই তো। এক মিনিট, সরি, আসলে কি হয়েছে বলতো, এটা কোসাইন ফাংশন তো ডেরিভেটিভ নিলে একটা নেগেটিভ হবে, এখান থেকে আরেকটা নেগেটিভ আসবে, পজিটিভ হলো, তারপরে একটা মাইনাস থাকছে ই ইকুয়াল টু মাইনাস ডেল ডেল টির জন্য, সরি, লেখা বারবার চলে যাচ্ছে, কোথায় গেল? আচ্ছা, তাহলে ডান, কারেক্ট, মাইনাস টু ওমেগা এ জিরো সাইন কে ডট আর মাইনাস ওমেগা টি প্লাস ডেল্টা ওমেগা। তাহলে বিটাকে তুমি ঠিক সিমিলারলি বের করতে পারবে, বি ইকুয়াল টু কার্ল অফ এ বের করলে মাইনাস টু এ জিরো ওমেগা কে ক্রস তোমার কি বলতো, কে ক্রস এটা কি বলবো, ভেক্টর এপসিলন ভেক্টর বেসিক্যালি,
এটা তোমার এটা প্রপাগেশন ডিরেকশন, এটা হচ্ছে তোমার কি বলতো, এটা হচ্ছে পোলারাইজেশন ডিরেকশন বেসিক্যালি কে ক্রস ই ইংলিশ ভেক্টর লিখেছি, কেমন? অর্থাৎ কিনা ওই এখানে ভেক্টর লিখলে তাহলে তো এখানে আর ভেক্টর লেখার প্রয়োজন হয় না, এটা তাহলে ম্যাগনিটিউড লিখতে হবে, বুঝেছো? কারণ এ ভেক্টরের যে ডিরেকশন সেটাই বেসিক্যালি পোলারাইজেশনের ডিরেকশন। আমি সরি, আমি তাড়াহুড়ো করতে গিয়ে এটা একটু মিস করে গেছি। তাহলে ইলেকট্রিক ফিল্ডের যে ডিরেকশন, ইলেকট্রিক ফিল্ডের যে ডিরেকশন সেটা ভেক্টর পোটেনশিয়ালের ডিরেকশনের সাথে আইডেন্টিক্যাল, এবং ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনকে তোমরা কি বলো? পোলারাইজেশন ডিরেকশন। তার মানে আমরা আলটিমেটলি এটা ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হবে এটা, তাই তো? বি এর জায়গায় যখন তুমি করবে কার্ল অফ এ করবে, কার্ল অফ এ যখনই করবে কার্ল অফ এ জিরো, এই তো হবে বেসিক্যালি এ জিরো বেশি মাইনাস টু এ জিরো ওমেগা। আচ্ছা, এটা বইতে কি ফর্মে লিখেছে দেখো তো, দেখো এই এখানে দেখো টু, আচ্ছা এখানে ইপসিলন লিখে দিয়েছে, আমি ভেক্টর লিখেছিলাম বলে আমার এই কনফিউশনটা হচ্ছিল। minus 2 omega a0 epsilon, this is the polarization direction, find this and b equal to this, কেমন? ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড আমরা বের করে ফেললাম, কেমন? ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড বের করার পরে আমরা এবারে বললাম যে ওকে, যে এই পোলারাইজেশন ডিরেকশনটা দুটো রকমের হতে পারে, অর্থাৎ প্লেন পোলারাইজড লাইটের জন্য মেবি এক্স পোলারাইজড, মেবি ওয়াই পোলারাইজড, যদি জেড ডিরেকশনে প্রপাগেশন হয়। আচ্ছা, এইটা হলো তোমার ক্লাসিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে তুমি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটাকে, কোয়ান্টাম মেকানিক্স অলরেডি এই ফ্রিডমটা করো। ওই যে আমি এবারে একটা ভলিউম ধরলাম, ভি ভলিউম, কেমন? সেই ভলিউমটা যথেষ্ট বড় হতে পারে, ছোট হতে পারে, তাতে কিছু যায় আসে না, কেমন? আমার অ্যাটম বা মলিকিউল যে যেখানে আছে সেই ভলিউমটাই তুমি কনসিডার করো, কেমন? আচ্ছা, সেই ভলিউমের মধ্যে, সেই ভলিউমের মধ্যে কতগুলো তোমার আচ্ছা ইলেকট্রন, আচ্ছা দেখো এটা ইন কোয়ান্টাম ডেসক্রিপশন অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড দি এনার্জি ইন ইচ মোড অফ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা, অর্থাৎ কিনা এখানেই তোমার কাছে হলো ফিল্ড কোয়ান্টাইজেশনের কনসেপ্ট আমাদের এখানে ইউজ করা হচ্ছে। ইন এ কোয়ান্টাম ডেসক্রিপশন অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, অবশ্য তুমি বলবে ব্ল্যাকবোর্ডের এডিশনে তো এটাই পড়েছিলাম, ইয়েস ইউ হ্যাভ ডান দিস, যে যদি তোমার একটা ভলিউম কনসিডার করো তার মধ্যে যদি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থাকে তাহলে ইউ হ্যাভ সেভারাল মোডস, কিন্তু প্ল্যান্কস ল বলেই গেছে। সুতরাং সেই সেভারাল মোডস এর মধ্যে যাদের ফ্রিকোয়েন্সি গুলো ওমেগা আছে, মনে করো এইরকম যদি ওমেগা ওলা ফ্রিকোয়েন্সি তুমি নিলে কেবলমাত্র, কারণ তুমি বলেছো যে মনোক্রোমাটিক ফ্রিকোয়েন্সি ওলা ফ্রিকোয়েন্সি কতগুলো কতগুলো আছে, ওই ওমেগা ওলা ফ্রিকোয়েন্সি মানে কি, তারা ফোটন, তাদের এনার্জি কত, ক্রস এইচ ওমেগা। যদি নাম্বার অফ ফোটনস যদি এ ফাংশন অফ ওমেগা লিখেছি, কিন্তু কারণটা কি, আমি যে মনোক্রোমাটিক ফ্রিকোয়েন্সির কথা বলছি তাতে নাম্বার অফ ফোটনস মনে করো এন যদি হয়, তাহলে টোটাল এনার্জি উইদিন দিস ভলিউম কত হবে, এন ক্রস এইচ ওমেগা। তাহলে যদি বলি এনার্জি ডেন্সিটি কত হবে, তাহলে এন ক্রস এইচ ওমেগা বাই ভি। এটা কত, এটা কি বলতো, এইটা হচ্ছে যে ওমেগা ওলা ফোটনের এনার্জি ডেন্সিটি, কেমন? সেটা ওমেগা 1 আলাদা হবে, ওমেগা 2 আলাদা হবে, ওমেগা 3 আলাদা হতে পারে। আমি যখন সব ফ্রিকোয়েন্সির জন্য কনসিডার করব তখন আমাকে সমস্ত ফ্রিকোয়েন্সির জন্যই প্রত্যেকটা এনার্জি ডেন্সিটি বের করতে হবে। আমি কেবলমাত্র মনোক্রোমাটিক বলেছি বলে তার সেক্ষেত্রে ফ্রম কোয়ান্টাম মেকানিক্যাল পয়েন্ট অফ ভিউ দিস ইজ মাই এনার্জি ডেন্সিটি। ভি হচ্ছে ভলিউম, এইচ ওমেগা হচ্ছে প্রত্যেকটা ফোটনের এনার্জি, হাউ মেনি নাম্বার অফ ফোটনস আর দেয়ার, এন উইথ ওমেগা ফ্রিকোয়েন্সি, কেমন? তাহলে এন ক্রস এইচ ওমেগা বাই ভি, তাহলে এটা হচ্ছে এনার্জি ডেন্সিটি। আবার ক্লাসিক্যাল ফিজিক্স থেকে তুমি জানো যে এনার্জি ডেন্সিটি ইজ ইকুয়াল টু দিস, কেমন? আমি আমার লেখার মধ্যে চলে যাই, মনে করো ও আচ্ছা কি লিখেছি, now from the quantum point of view energy density is this, n omega is the number of photons with frequency omega. On the other hand, classical energy density, কেমন? ক্লাসিক্যাল এনার্জি ডেন্সিটি কত, হাফ এপসিলন জিরো ই স্কোয়ার, মানে হাফ ই ডট ডি প্লাস বি ডট এইচ, কেমন? বি ডট এইচটাকে বি স্কোয়ার বাই মিউ জিরো করা হলো, কেমন? তাহলে এখানে কি হবে, এপসিলন জিরো ই স্কোয়ার, এটা মড স্কোয়ার অফ কোর্স, কেমন? ই স্কোয়ার মানে কি বলতো, এই বস্তুটি কি স্কোয়ার করতে হবে তোমার, তাই তো? এপসিলন জিরো ই স্কোয়ার মানে কি, এটা হচ্ছে তোমার ই ডট ই হয়ে যাবে, এ জিরো ডট এ জিরো মানে কি, শুধুমাত্র ম্যাগনিটিউড এসে যাবে, এ জিরো স্কোয়ার হয়ে যাবে, তাহলে এটা কত হবে, 4 ওমেগা স্কোয়ার হয়ে যাবে, এই যে 4 ওমেগা স্কোয়ার এ জিরো স্কোয়ার, আর এটা কি হবে, সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে,
সাইন স্কয়ার থিটা। কেমন? এটা বি এর ডিরেকশনটা দেখো, বি ডট এইচ করলে তো মানে বি ডট বি মতো বি স্কয়ার, তাই তো? এটাও তো একটা ডিরেকশন আছে, যে যাই হোক না ডিরেকশনটা আলটিমেটলি এটা ম্যাগনিটিউড কে হবে, কারণ আলটিমেটলি ডিরেকশন যাই হোক কে ক্রস ই এই যে ডিরেকশন আলটিমেটলি ডট প্রোডাক্ট নেওয়ার ফলে সেটা ডিরেকশনটা অ্যাবজর্ব করে যাবে ডট প্রোডাক্টের ফলে, এন ডট এন টাইপের জিনিস হয়ে গিয়ে 1 হয়ে যাবে, আলটিমেটলি এখান থেকে কে স্কয়ারটা আসবে। তার মানে দেখো ও লিখেছে এখানে 4a0 স্কয়ার কে স্কয়ার, কেমন, বাই মিউ জিরোটা এখানে ছিল অলরেডি সাইন স্কয়ার থিটা, কেমন? সুতরাং এইবারে মিউ জিরো আর যদি এখানে একটা এপসিলন জিরো গুণ করো, উপরে একটা এপসিলন জিরো গুণ করো, তাহলে মিউ জিরো এপসিলন জিরো মানে কি সি স্কয়ার হয়ে যাবে, তাই তো? আর কে স্কয়ার ইকুয়াল টু কি সি স্কয়ার ওমেগা স্কয়ার, তাহলে আমি আলটিমেটলি সি স্কয়ার নিচে কেটে যাবে, আর তারপরে আমি যদি কমন নিলে তাহলে কি দাঁড়াবে বলো তো? দাঁড়াবে হচ্ছে তোমার এই এপসিলন জিরো বাই 2, এপসিলন জিরো এখানে একটা এপসিলন জিরো আনতে হবে কারণ এখানে অবজার্ভ করার জন্য, তাহলে ভেতরে পড়ে থাকবে 4 ওমেগা স্কয়ার এ স্কয়ার সাইন স্কয়ার থিটা, এটাও তাই থাকবে। তার মানে আলটিমেটলি কি হবে বলতো 4 এপসিলন জিরো ওমেগা স্কয়ার এ জিরো স্কয়ার সাইন স্কয়ার থিটা। এইটাকে যদি তুমি এবারে অ্যাভারেজ করো, সাইকেল অ্যাভারেজ করো, অর্থাৎ তুমি এই টাইম অ্যাভারেজ যদি করো একটা ওভার ফুল সাইকেল, অর্থাৎ টি এর ভ্যালুটা 0 থেকে 2 পাই বাই ওমেগা পর্যন্ত, যদি এটা সাইকেল অ্যাভারেজ করো সাইন স্কয়ার থিটা, বেসিক্যালি সাইন স্কয়ার থিটাকে অ্যাভারেজ করছো 0 থেকে 2 পাই পর্যন্ত, কেমন? তাহলে অ্যাভারেজ করলে কত হয়? হাফ হয়, অ্যাভারেজ করলে হাফ হবে, তার মানে 4 এপসিলন জিরো ওমেগা স্কয়ার এ জিরো স্কয়ার ইনটু হাফ ফর এ সাইকেল অ্যাভারেজ। আচ্ছা, নাও দি অ্যাভারেজ এনার্জি ডেনসিটি, সেটাকে আমরা রো ওমেগা যদি বলি, এই রো ওমেগা কত হবে? জাস্ট এটা হাফ দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে 2 হয়ে যাবে, এটা 2 এপসিলন জিরো ওমেগা স্কয়ার এ জিরো স্কয়ার, কারণ এইটা অ্যাভারেজ করে দেওয়া হয়েছে। এইটা তুমি কি করতে পেলে? এটা ক্লাসিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে পেলে এনার্জি ডেনসিটি। আর একটা এনার্জি ডেনসিটি করতে পেয়েছো ফ্রম ইউর কোয়ান্টাম মেকানিক্যাল কনসেপ্ট, সেটা হচ্ছে এন ক্রস এইচ ওমেগা ভি। কিন্তু যে থেকেই আসো না কেন আলটিমেটলি এনার্জি ডেনসিটি এটা তো তোমার তো ফিজিক্যালি মেজারেবল কোয়ান্টিটি, সে তুমি কোয়ান্টাম মেকানিক্যালি দেখো আর ক্লাসিক্যাল মেকানিক্যালি দেখো, দুটো আইডেন্টিক্যাল হতে হবে, সুতরাং দে শুড বি ইকুয়াল। সুতরাং এই দুটোকে ইকুয়াল করলাম। এটা এবারে বুঝতে পারছো, একদিকে তোমার ক্লাসিক্যাল মেকানিক্স আর একদিকে হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স, এবং এই জিনিসটা তুমি ইউজ করছো কোত্থেকে? বেসিক্যালি তো আমরা অলরেডি জানি যে ডি ব্রগলি হাইপোথিসিস আমরা ইউজ করেছি সবসময় ইন দ্য ডেভেলপমেন্ট অফ কোয়ান্টাম মেকানিক্স। সেক্ষেত্রে তোমরা দেখেছিলে যে একদিকে ওয়েভ নেচার আর একদিকে পার্টিকেল নেচার, একই রকম, একদিকে ওয়েভ নেচার একদিকে পার্টিকেল নেচার, কেমন? এবং আমরা যেহেতু ডি ব্রগলি হাইপোথিসিস ইউজ করে ফেলেছি, কোয়ান্টাম থিওরি জানি, সেই জন্য এই জিনিসটা আমাদের কাছে কোনো নতুন ঘটনা নয়, কেমন? কারণ আমি তো ফোটন কনসেপ্ট নিয়ে ফেলেছি এখানে এই এনার্জি ডেনসিটিটা বার করার জন্য। সুতরাং আমি বেসিক্যালি একদিকে আমার ক্লাসিক্যাল মেকানিক্স আর একদিকে কোয়ান্টাম মেকানিক্স আছে। আচ্ছা, যাই হোক, আমি এটা নিয়ে খুব অরিড নই। আচ্ছা, তারপরে দেখো যে আমি এটাকে এবারে আমি কি বার করছি দেখো, এবারে এ জিরো স্কোয়ারটা আই ক্যান ক্যালকুলেট। এ জিরো স্কোয়ারটা কত হবে এখান থেকে বুঝতেই পারছো, এন ক্রস এইচ ওমেগা বাই ভি, তার নিচে 2 এপসিলন জিরো ওমেগা স্কয়ার আসবে। এটাকে যদি সিম্পলিফাই করো তাহলে ইউ উইল গেট cos h বাই টুয়াইস এপসিলন জিরো ওমেগা ভি এন। এনটা কি বলতো? এটা হচ্ছে নাম্বার ডেনসিটি, সরি নাম্বার অফ ফোটনস উইথ ফ্রিকোয়েন্সি ওমেগা, কেমন? তাহলে এন অ্যাজ এ ফাংশন অফ ওমেগা লিখেছি কিন্তু ওই জন্য, কেমন? এনটা তাহলে এ জিরো স্কয়ার, এ জিরো ইজ অলসো এ ফাংশন অফ ওমেগা বেসিক্যালি, কেমন? নাও দি ম্যাগনিটিউড অফ দি পয়েন্টিং ভেক্টর, এবার যদি ম্যাগনিটিউড অফ দি পয়েন্টিং ভেক্টর লেখো, তাহলে পয়েন্টিং ভেক্টর লিখলে এইটাকে আবার সেই পয়েন্টিং ভেক্টর কি যেন ই ক্রস এইচ এখানে লিখেছে, ই ক্রস এইচ বার করতে হবে, ই ক্রস বি বাই বি, কেমন? এবং তারপরে কি করতে হবে? আবার সেই সাইকেল অ্যাভারেজ করতে হবে, সেটা আবার দেখবে তুমি একটা হাফ ফ্যাক্টর পাবে। ফাইনালি এপসিলন জিরো দিস আমি এখানে আর বসে দিইনি, কারণ ই ক্রস বি, তো ই ক্রস বি তোমার বুঝতেই পারছো, ই ক্রস বি মানে কোথায় জানো? এই যে ই ক্রস বি যখনই করবে এটা আবার সাইন স্কয়ার টার্ম আসবে, এবং তারপরে তোমাকে আবার সেই অ্যাভারেজটা করতে হবে। ই ক্রস বি করার অর্থ কি? এখানে একটা এপসিলন ভেক্টর আছে, এপসিলন এ ক্রস ই ইত্যাদি, তোমরা জানো যে পয়েন্টিং ভেক্টর হ্যাজ দ্য সেম ডিরেকশন উইথ দ্য ডিরেকশন অফ প্রপাগেশন, অর্থাৎ কে ভেক্টরের ডিরেকশনই তোমার আলটিমেটলি পয়েন্টিং ভেক্টরটা থাকবে, কেমন? কে ভেক্টরের ডিরেকশন মানে ডিরেকশন অফ প্রপাগেশন। যাই হোক, আমি তো আলটিমেটলি ইন্টেন্সিটি ফর্মে চলে আসবে, কারণ যেহেতু এটা মড ভ্যালু হয় বেসিক্যালি। তাহলে আলটিমেটলি দেখো এই জিনিসটা এন ক্রস এইচ ওমেগা বাই সি, এইটা কি হলো 2 এপসিলন জিরো ওমেগা স্কয়ার সি এ জিরো স্কয়ার,
এই যে এটাকে 2ε0 ওমেগা স্কয়ার a0 স্কয়ার, এর বদলে তুমি যদি রো লেখো তাহলে তাহলে কি হবে, এটাকে রো সি লিখতে পারবে এই বস্তুটিকে। অ্যাট দি সেম টাইম ইন্টেন্সিটি তোমার কি হবে বলতো, রো রোর বদলে তোমার কি, রো ইকুয়াল টু n ক্রস h ওমেগা বাই ভি, আবার এটা সি টু সি হলো। তাহলে এই জিনিসটাকে ইন্টেন্সিটি ইজ ইকুয়াল টু রো ইন্টু সি। রোটা কি বলতো, রোটা হচ্ছে তোমার দিস ইজ দ্য এনার্জি ডেন্সিটি, সি বিং দ্য ভেলোসিটি। তাহলে ইন্টেন্সিটি of an electromagnetic field of a particular frequency is related with its energy density, এটা কিন্তু আমাদের অনেক সময় কাজে লাগে, কেমন? এবং at the same time দেখো intensity is proportional to the square of the amplitude, কেমন? মানে ভেক্টর পোটেনশিয়ালের অ্যামপ্লিটিউডের স্কয়ার, কেমন? আচ্ছা যাও, আমি এটা দিয়ে এটা ইন্টারমিডিয়েট স্টেপ, এখানে আমি কোনো কনক্লুশন টানছি না, পরে আমি দেখব। আচ্ছা এইবারে আমি তোমাদের বলেছিলাম এটা ফর পার্টিকুলার ফ্রিকোয়েন্সি, মানে একটা মনোক্রোম্যাটিক ফ্রিকোয়েন্সির জন্য। তাহলে সব ফ্রিকোয়েন্সির জন্য যখন করবে, মনে করো আমার একটা ব্যান্ড উইডথ আছে ফ্রিকোয়েন্সির, অর্থাৎ ডেল্টা ওমেগা, তাহলে আমি তাহলে এ আর টি যখনই বের করতে যাব, এ আর টি মানে কি, এ আর টি মানে হচ্ছে আমি এই যে ভেক্টর পোটেনশিয়াল বার করেছিলাম এ ফর এ সিঙ্গেল ফ্রিকোয়েন্সি, কোথায় গেল এইটা, তাহলে এই যে সিঙ্গেল ফ্রিকোয়েন্সি এ অ্যাজ এ ফাংশন অফ ওমেগা আর টি 2a0 ইনটু দিস, তাহলে আমি এটাকে ইন্টিগ্রেট করব ডি ওমেগার উপরে, এবং তার ইন্টিগ্রেশনের রেঞ্জটা কত হবে, ডেল্টা ওমেগা। ডেল্টা ওমেগাটা কি বলতো, ওয়েট, ব্যান্ডউইথ, অর্থাৎ ফ্রিকোয়েন্সি যে ওয়েট, তার মানে এই জিনিসটা ডেল্টা ওমেগার উপরে ইন্টিগ্রেট করতে হবে। অর্থাৎ যে ব্যান্ডউইথ তোমার থাকবে, অর্থাৎ ফ্রিকোয়েন্সিটা যতটা স্প্রেডিং হবে সেই স্প্রেডিং এর উপরে ইন্টিগ্রেট করতে হবে। দেখো এ অ্যাজ এ ফাংশন অফ আর টি, ওমেগাটা তুলে দিয়েছি সঙ্গে সঙ্গে, তাহলে এ জিরো ওমেগা এই সমস্ত নিয়ে ডি ওমেগার উপরে ইন্টিগ্রেট করতে হবে। আইডেন্টিক্যাল ওয়েতে রোটাকেও তাই করতে হবে, রো ডি ওমেগা করে করতে হবে। তার মানে দিস ইজ টেকেন কেয়ার অফ অল ফ্রিকোয়েন্সি। সুতরাং দিস ইজ মাই ভেক্টর পোটেনশিয়াল, দিস ইজ মাই এনার্জি ডেন্সিটি, দিস ইজ মাই ইন্টেন্সিটি। এই তিনটে প্যারামিটার আমি কিন্তু প্রায় ইউজ করব। এই তিনটে প্যারামিটার, কারণ আমি যখন ইন্টারাকশন গুলো পড়াবো তখন এই তিনটে প্যারামিটার আমার অটোমেটিক্যালি চলে আসতে শুরু করবে, কেমন? সুতরাং ইউ শুড রিমেম্বার ভেক্টর পোটেনশিয়াল এবং রোচ এনার্জি ডেন্সিটি এবং ইন্টেন্সিটি, দ্যাট উইল বি ইউজফুল ফর মি, কেমন? আচ্ছা যাই হোক, তারপরে আমি চলে আসছি, মনে করো এগুলো তো পড়িয়ে দিলাম, আমি বই থেকে হুবহু পড়িয়ে যাচ্ছি বই থেকে, তোমরা দেখে নেবে এগুলো। এইবারে চলে আসছি, মনে করো আই জাস্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট, আমি দেখো এবারে আমি আমার সিস্টেমের দিকে অ্যাপ্রোচ করছি এবার কিভাবে চার্জ, আমি একটু একটু তোমাদের বলে নিলাম হোয়াট আই মিন বাই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড এবং তার করেসপন্ডিং ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড নিয়ে আমার কাজকর্ম নেই, আমি কেবল ইন্টারেস্টেড থাকবো কি বলতো, ভেক্টর পোটেনশিয়াল নিয়ে, সেটা তোমাদের জানিয়ে দিলাম, কেমন? কারণ ভেক্টর পোটেনশিয়াল অবশ্যই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আর ভেক্টর পোটেনশিয়ালকে আমরা একই ফুটিংয়ে ইউজ করতে পারি। বেসিক্যালি ভেক্টর পোটেনশিয়াল জানতে পারলেই তোমার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড পাওয়া যাবে, কারণ ভেক্টর পোটেনশিয়াল ইজ মোর ফান্ডামেন্টাল, কেমন? আর ভেক্টর পোটেনশিয়াল থেকে ইলেকট্রিক ফিল্ডও পাওয়া যেতে পারে, ম্যাগনেটিক ফিল্ডও পাওয়া যেতে পারে, সুতরাং আমাকে এই নিয়ে আমাদের কোনো অসুবিধে নেই। আচ্ছা তোমরা এবারে ক্লাসিক্যাল মেকানিক্সে তোমরা দেখেছিলে যে যদি কোনো চার্জ পার্টিকেল ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের আন্ডারে মুভ করে, তাহলে দ্যাট চার্জ পার্টিকেল ইজ ডিক্টেটেড বাই লোরেঞ্জ ফোর্স। তারপরে লোরেঞ্জ ফোর্সের তার করেসপন্ডিং তোমরা লাগরাঞ্জিয়ান বের করতে পারো, লাগরাঞ্জিয়ান বের করে তারপরে তার থেকে তোমরা জেনারেলাইজ মোমেন্টাম বের করতে পারো, মোমেন্টাম বের করে তারপরে তোমরা হ্যামিল্টনিয়ানটা বার করো। এই হ্যামিল্টনিয়ানটা ফাইনালি দিস ইজ দ্য হ্যামিল্টনিয়ান অফ এ চার্জ পার্টিকেল ইন দ্য ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। আমার ধারণা তোমরা নিশ্চয়ই ক্লাসিক্যাল মেকানিক্স ক্লাসে এটা কভার করে থাকো। অর্থাৎ এখানে দেখো যে যদি মনে করো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড না থাকতো, তাহলে চার্জ পার্টিকেলটা কি হতো বলতো, একদম ফ্রি চার্জ পার্টিকেল হতো। অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড কিসের থ্রু দিয়ে এসছে, এর থ্রু দিয়ে এসছে, এখানে তোমার কি হচ্ছে ফাই এর থ্রু দিয়ে এসছে, পোটেনশিয়ালের থ্রু দিয়ে এসছে, কেমন? এই ফাইটা হচ্ছে অবশ্য এই স্কেলার পোটেনশিয়াল, বেসিক্যালি আমি যদি কুলম্ব গেজ নিই তাহলে ফাই থাকে না, কিন্তু এই ফাইটা যদি তোমার এক্সটার্নাল ইন্টারাকশন হয় সেক্ষেত্রেও তোমার ফাই থাকতে পারে। এনিওয়ে আমি সেটা আরো ডিটেল পরে আসবো। সুতরাং আমি এইটাও জিরো করব আর এটাকেও জিরো করব, তাহলে পি স্কয়ার বাই 2 হবে। সো দিস ইজ দ্য ফ্রি পার্টিকেল এনার্জি। তাহলে ইন অ্যাবসেন্স অফ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড দি পার্টিকেল ইজ ফ্রি
and the corresponding energy is equal to p square by twice m, মানে contributed only by the kinetic energy. কিন্তু যখন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থাকবে তখন তার একটা পোটেনশিয়াল এনার্জি পার্ট থাকবে as well as kinetic energy পার্ট থাকবে, কারণ electromagnetic field will interact with the electromagnetic with the charge particle, চার্জ পার্টিকেলের সাথে ইন্টারঅ্যাক্ট করবে। কি করে চার্জ পার্টিকেলের সাথে ইন্টারঅ্যাক্ট করবে? q into phi, phi being the, এবং এটা হচ্ছে টোটাল হ্যামিল্টনিয়ানটা। কেমন? তুমি একটু একটু তোমাদের হয়তো অনেক প্রশ্ন আছে, আমি পরে। আচ্ছা, তাহলে মোমেন্টাম ইজ নাও মডিফাইড বিকজ অফ দি প্রেজেন্স অফ কি বলবে এটা ভেক্টর পোটেনশিয়াল, তাই তো? এক্সটার্নাল ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তোমার কি করবে? মোমেন্টামটাকে তোমার মডিফাই করবে। কেমন? মোমেন্টাম ইজ গেটস মডিফাইড অ্যাজ ভেক্টর পোটেনশিয়াল। কেমন? সুতরাং তোমরা যদি একটু ভাবার চেষ্টা করো তাহলে ভেক্টর পোটেনশিয়ালের সাথে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড রিলেটেড, আবার এইটার সাথে মোমেন্টামের সাথে একটা মানে প্রায় মানে অন ইকুয়াল ফুটিং এ এটাকে কল্পনা করা যায়। এবং যার ফলে আমরা যখন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড করি তখন তার করেসপন্ডিং যে এনার্জি, দ্যাট করেসপন্ডিং এনার্জি কামস আউট অ্যাজ কি বলতো মোমেন্টাম পি স্কোয়ার, অর্থাৎ কিনা পি এর টার্মসে আছে, অর্থাৎ কিনা হারমোনিক অসিলেটর হ্যামিল্টনিয়ান চলে আসে। তারপরে ফিল্ড কোয়ান্টাইজ করলে আর কিছু হয় না, হয় কি কেবলমাত্র বেশ কিছু হারমোনিক অসিলেটর, এবং তারা বিভিন্ন রকম মোডে বসে আছে অ্যাজি। এবং এটাই তো তোমার কনসেপ্ট ছিল, আর না প্ল্যাঙ্কের কনসেপ্ট ছিল। যাই হোক, আমি এটা জাস্ট অ্যানালজি দিলাম, আমি তো কোনো ডিরাইভ করে যাচ্ছি না। এনিওয়ে, সোজা কথা, তোমাদের ওটা যদি বুঝতে অসুবিধা, ডোন্ট ওরি অ্যাবাউট দ্যাট। আমি জাস্ট বলতে চাই যে P will get modified because of the presence of electromagnetic field, so P minus QA square plus Q5। তার মানে আমি একদম প্রায় আমার ডোর স্টেপে পৌঁছে গেছি, যে আমি বলেছি তোমাদের যে আমি অ্যাটমের সাথে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের ইন্টারাকশন দেখতে চাই। অ্যাটমের মধ্যে কি আছে? অ্যাটমের মধ্যে আছে, অ্যাটম বলতে পারো ওয়ান ইলেকট্রন, অ্যাটমটাই আমার পক্ষে প্রেফারেবল। তাহলে অ্যাটমের মধ্যে একটা বাইরের লেভেলে একটা ইলেকট্রন আছে, হাইড্রোজেন অ্যাটম ধরে না মনে মনে, তাহলেই খুব সুবিধা হয়। তাহলে তার একটা নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস ইজ মাচ হেভিয়ার কম্পেয়ার টু ইলেকট্রনিক মাস। অর্থাৎ নিউক্লিয়াসের কোনো মুভমেন্ট হবে না ধরে নিতে পারি। কেমন? ধরে নিলে তো একটু সুবিধা হবে, আর কিছু না, ধরে নিলে সুবিধা হবে, কারণ আমার অনর্থক একটা কমপ্লিকেশন এড়ানো যাবে, ম্যাথমেটিক্যাল কমপ্লিকেশন। নিউক্লিয়াস ইজ সো হেভি দ্যাট ইট ইজ নট মুভিং এট অল। তারপরে কি আরেকটা সুবিধা হলো কি বলতো? সেন্টার অফ মাসটা তোমার নিউক্লিয়াসের ওপরেই পড়বে, কারণ যদি নিউক্লিয়াস মাস হেভিয়ার হয় তাহলে সেন্টার অফ মাস কোঅর্ডিনেট সিস্টেমে যখনই যাবে সেন্টার অফ মাসটা কোথায় থাকবে? একেবারে নিউক্লিয়াসের উপরে থাকবে, অর্থাৎ সেন্টার অফ মাসটাও নিউক্লিয়াসে থাকবে। বাট নিউক্লিয়াসটা তোমার কি থাকবে? অরিজিনে থাকবে ইন সাম সেন্স, এবং সেটা মুভ করছে না। তার ফলে তোমার কাছে বেসিক্যালি কে আছে? একটা ইলেকট্রন আছে, আর কিচ্ছু নেই। এইবারে তুমি ইন্টারাকশনটা দেখবে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের সাথে। এখানে বললাম যে ইলেকট্রনের কোনো মুভমেন্ট নেই, তার মানে কি? তার কোনো কাইনেটিক এনার্জি নেই, তাই তো? সুতরাং কাইনেটিক এনার্জি নেই। কাইনেটিক এনার্জি যখন নেই তখন কার কাইনেটিক এনার্জি আছে? কেবলমাত্র ইলেকট্রনের কাইনেটিক এনার্জি আছে। কেমন? এবং ইলেকট্রনটা আর কি করবে? ইলেকট্রনটা আছে কি জন্য? কারণ কাইনেটিক এনার্জি আছে, as well as ইলেকট্রনটার পোটেনশিয়াল এনার্জি তো আছে, বিকজ কুলম্ব পোটেনশিয়াল। কেমন? তাহলে আমি সঙ্গে সঙ্গে আমি এটাকে লিখতে পারি এই ফর্মে, যে দিস ইজ মাই হ্যামিল্টনিয়ান। ও আচ্ছা, আমি আমার খাতায় লেখা আছে, দাঁড়াও এক মিনিট। আচ্ছা, চার্জ পার্টিকেল দেখো, এখানে দেখো, চার্জ পার্টিকেল ইন অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, স্পিনলেস পার্টিকেল। আচ্ছা, এখানে স্পিনলেস বলেছি, এটা ঠিকই, কিন্তু তুমি যখনই ইলেকট্রনের কথায় আসবে তখন অবভিয়াসলি ইলেকট্রনের স্পিন আছে। তুমি আমাকে সঙ্গে সঙ্গে কমপ্লিট করবে তোমরা যে ইলেকট্রনের তো স্পিন আছে। ইয়েস, ইলেকট্রনের স্পিন আছে। কেমন? স্পিন আছে, কিন্তু স্পিনের সঙ্গে যে ইন্টারাকশন হবে সেই স্পিনের ইন্টারাকশন কার সাথে হয়? স্পিনের একটা ম্যাগনেটিক মুভমেন্ট আছে। ম্যাগনেটিক মুভমেন্ট কার সাথে ইন্টারাক্ট করে? ম্যাগনেটিক ফিল্ডের সাথে ইন্টারাক্ট করে, এবং তার এনার্জিটা এতটাই কম যে আমি সেটাকে ধর্তব্যের মধ্যে নেব না। কেমন? অর্থাৎ আমি এখন আপাতত
যখন আমি সিঙ্গেল ইলেকট্রনের কথা বলবো তার করেসপন্ডিং যে স্পিন আছে সেই স্পিনের জন্য যে ইন্টারাকশন হবে দ্যাট ইন্টারাকশন উইল নট বি টেকেন কেয়ার অফ। কেমন? আচ্ছা, তাহলে আমি যখনই বলে দিলাম যে স্পিনের ব্যাপারটা আমি ধরছি না, তখন আমি ওই হ্যামিল্টনিয়ান একটু আগে যেটা লেখা হলো সেটাকে এইভাবে লেখা হয়েছিল, তাই তো? আচ্ছা, এইবারে চলে এসো ইন অ্যাবসেন্স অফ কি লেখা হয়েছে, ফিল দি হ্যামিল্টনিয়ান ফর এ হাইড্রো। ও আচ্ছা, যদি ফিল্ড না থাকে তাহলে হাইড্রোজেন অ্যাটমের যে হাইড্রোজেনিক অ্যাটম মানে তোমার নিউক্লিয়াসে জেড নাম্বার অফ প্রোটন থাকতে পারে। হাইড্রোজেন তাহলে জেড ইকুয়াল টু 1 অবভিয়াসলি। তাহলে সেক্ষেত্রে কি হবে, তার পি স্কোয়ার বাই টোয়াইস এম প্লাস ভি আর পোটেন্সিয়াল, কেমন? সেটা কত তোমরা নর্মালি কোয়ান্টাম মেকানিক্যালি কি লেখো, মাইনাস এইচ স্কোয়ার বাই টোয়াইস এম ডেল স্কোয়ার মাইনাস এইটা পোটেন্সিয়াল এনার্জি। কারণ পোটেন্সিয়াল এনার্জি কত হয়, মাইনাস জেড স্কোয়ার বাই আর, তাই তো 1/4570, এটা তোমার ইউনিট ডাইমেনশনের জন্য আসছে। অর্থাৎ আমি এসআই সিস্টেমে যদি ইউজ করি ইন্টারাকশনটাকে, কেমন? তাহলে এইবারে তুমি ভাবো যে আমি অ্যাটমের কথা স্যার, গোটা, হ্যাঁ বলো স্যার। স্যার আমাদের কম্পিউটারের ক্লাস আছে, শুরু হয়ে গেছে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে বাদ থাক। আচ্ছা, তোমরা সবাই মিলে ক্লাস করছো না কেন, সেটা তো আমার প্রশ্ন। কি ব্যাপার হচ্ছে কি? 32 জন দেখ। আচ্ছা ঠিক আছে, আর তোমরা আমাকে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যদি কিছু ফর্ম করে থাকো একটু ফর্ম করে আমাকে পাঠিয়ে দাও, কেমন? আমি যাতে করে শেয়ার করতে পারি। অ্যাড করে দিয়েছো? আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে পাঠিয়ে দিও, তাহলে আমি ওই দিয়ে দেবো, কেমন? ঠিক আছে, ইউ ক্যান লিভ।